ভোরের মেঘেও আবির লেগে থাকে, তার মধ্যে একলাই পথ চলা। কেউ কেউ ঠিক এইভাবেই বাঁচে, ফেলে রেখে প্রলোভনের খাঁচা। সুখের হদিশ তাকেই হয়তো বলে ইচ্ছে মতো নিজের মনের কথা শোনা। এবার আপনাদের নিয়ে যাব শহুরে হুল্লোড়ের থেকে অনেক দূরে, যেখানে শুধু আপনি আর প্রকৃতি মিলেমিশে কখন যে এক হয়ে যাবেন সেটা বুঝতেও পারবেন না। পাহাড় আর প্রকৃতি আপনাকে দু হাত ভরে উপহার দেবে এক মুঠো স্নিগ্ধতা। আপনাদের দেখা করাবো পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অচেনা পাহাড়ি গ্রামের সাথে। তাই আমাদের এবারের 5 রাত্রি 4 দিনের সান্দাকফু সফরে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। আমাদের এই ট্যুরের প্রথম দিনে আমরা এনজিপি থেকে মানেভঞ্জন হয়ে পৌঁছে যাব আমাদের গন্তব্যে, যেখানে বেমরশুমি বৃষ্টির বাধা ছড়িয়ে নির্মল পাহাড়ি ভালোবাসা ভরিয়ে দেবে মনকে। তাই সান্দাকফু ট্যুরের প্রথম দিনের আমাদের গন্তব্য ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম চিত্রে। থাম্বনেল আর ভিডিও ডেসক্রিপশন দেখেই আপনারা বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতর স্থান সান্দাকফুর উদ্দেশ্যে। প্রায় 4 দিন 5 রাত্রির এই পুরো ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাব, কিভাবে যাব, কোন হোটেল বা হোমস্টেতে থাকব, গাড়ি ভাড়া কত, খাবার জায়গা কোথায় কোথায় কী কী আছে, সব ডিটেলস আপনাদেরকে দেবো। পুরো ভিডিওটার সাথে থাকুন আর আপনাদের চ্যানেল পায়ের তলায় সর্ষেকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিচ্ছে স্টেশনে। আমাদের বগি হচ্ছে S4 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমরা যাব। সময় হচ্ছে 7টা 40 মিনিট, আর সকালবেলা হয়তো 8টা সাড়ে 8টার মধ্যে নামিয়ে দেবে আমাদেরকে। আমাদের ট্রেন চলে এসছে, মালপত্র সব লাগেজ আমরা সিটে রেখে এসেছি। সিটে 2জন লোক বসে আছে। বর্তমানে ট্রেনের অবস্থা খুবই খারাপ, খুব চুরি হচ্ছে। তো আপনারা যারা এখন নর্থ বেঙ্গল বা দূরগামী ট্রেন যাত্রা করবেন তারা একটু সাবধানে যাত্রা করবেন, কারণ চুরিটা খুব বেড়ে গেছে ট্রেনে। আর আমাদের ট্রেন চলে এসছে, আমরা বসে আছি। দেখুন, শিয়ালদা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার কিন্তু পরপর অনেকগুলো ট্রেন আছে। দুপুর 2:30টা নাগাদ তিস্তা তোরসা, তারপর উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, পরপর অনেকগুলো ট্রেন আছে। কিন্তু আমরা যেহেতু সান্দাকফু যাচ্ছি, তো এই জন্য আমরা উত্তরবঙ্গটাকেই সিলেক্ট করেছি। সব থেকে ভালো হয় আপনারা যদি তিস্তা তোরসা ট্রেনটাকে বুক করেন, তাহলে ভোর রাত্রে 2টো 2:30 নাগাদ পৌঁছে যাবেন এবং 7টা 8টার মধ্যে গাড়ি ধরে আপনারা মানেভঞ্জন চলে যেতে পারবেন এবং সেখান থেকে গাড়ি নিয়ে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা উত্তরবঙ্গটা ধরেছি সেই কারণেই, যাতে আমরা ভোর ভোর পৌঁছে যাই এবং তারপরে সেখান থেকে মানেভঞ্জনের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব। কারণ মানেভঞ্জন থেকে শেষ গাড়ি ছাড়ে দুপুর 2টোর সময়। দুপুর 2টোর পরে কিন্তু আর ওখান থেকে গাড়ি ছাড়ে না। তাই 2টোর মধ্যেই আপনাকে মানেভঞ্জন পৌঁছাতে হবে, না হলে মানেভঞ্জনেই আপনাকে সেদিন স্টে করতে হবে। জার্নি শুরু হতে না হতেই আকাশ ডাকতে শুরু করলো এবং বৃষ্টির সাথেই আমাদের জার্নি শুরু হলো। বোলপুর স্টেশনে রাত প্রায় 10:30 নাগাদ আমাদের ট্রেন দাঁড়ালো। মিনিট 5 মতো বোলপুর স্টেশনে ট্রেন দাঁড়ায়। গুড মর্নিং সবাইকে। এখন প্রায় 5টা 20 বাজে। আমরা চলে এসেছি কিষানগঞ্জ। এনজিপি আর 6:30 7টার মধ্যে ঢুকে যাবে, আর ঘন্টাখানেক হয়তো পরে এনজিপি ঢুকে যাবে। যখন ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে আর চারপাশে আকাশটা হালকা কমলা আর গোলাপি রঙে ভরে ওঠে, সেই দৃশ্য মন মুগ্ধ করে তোলে। ট্রেনের মৃদু ঝাঁকুনি আর বাইরের মনোরম পরিবেশ এক অন্য জগতে নিয়ে যায়। এর সঙ্গে হাতে যদি 1 কাপ গরম চা হয়, তাহলে একটা আলাদা অন্যরকম অনুভূতি হয়।
ওইদিকে দূরে দেখা যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা পৌঁছে গেছি সকাল 8:30টার মধ্যে এনজিপি স্টেশনে। এখান থেকেই আমাদের জার্নি শুরু হবে। ওয়েদার যদি ভালো থাকে তাহলে এই ব্রিজ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। 6:33 প্রায় পারফেক্ট রাইট টাইমে একদম ট্রেন ঢুকেছে এনজিপিতে। আর আমরা চলে এসেছি বাইরে। আমাদের গাড়ি আছে বুক করা অলরেডি। ট্রেন থেকে নামলে এখানে প্রচুর শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ির জন্য আপনাদেরকে বলবে। তবে আপনারা স্ট্যান্ডে আসবেন, স্ট্যান্ডে এসে এখান থেকেই বুক করবেন, না হলে স্টেশনের পাশ থেকে আপনাদের থেকে বেশি দাম নিয়ে নেবে। স্ট্যান্ডে এসে দরদাম করবেন। আপনারা যদি রিজার্ভ গাড়ি করে মানভঞ্জন যেতে চান তাহলে 2,500 থেকে 3,000 টাকা লাগে, আর শেয়ার গাড়ি করে গেলে 200 থেকে 250 টাকা লাগে। আমাদের গাড়ি চলে এসছে, ড্রাইভার দাদার সাথে আলাপ হয়ে গেছে, এখন গাড়িতে উঠবো। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু আমি বলি দ্য প্যারাডাইস অফ গেটওয়ে, স্বর্গের দ্বার। কারণ আপনি যদি এই জায়গাটা আসেন এনজিপি স্টেশন, এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো পাহাড়ি গ্রাম, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, সান্দাকফু, সিকিম, নেপাল, মাউন্ট এভারেস্ট, যেখানে যেতে চান এখান থেকেই আপনি যেতে পারবেন। তাই জন্য এই জায়গাটা আমার কাছে কিন্তু স্বর্গের গেট। সকালবেলা উঠে বেরিয়েছি, এখন একটু চা ব্রেকে দাঁড়িয়েছি। এই রাস্তার ধারে এই দোকানটায় দাঁড়িয়েছি, এখন চা খাবো। একটু চা খেয়ে আমরা হয়তো মিরিক হয়ে সীমানা হয়ে মানভঞ্জনের দিকে যাব। ওই যে দেখুন দূরে হালকা পাহাড়ের আভা দেখা যাচ্ছে। এই পাহাড় দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই রাস্তা দিয়ে কিন্তু আমি আগে কখনো যাইনি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা বাঁদিকে চলে গেলে মিরিক, আর ডান দিকে সোজা চলে গেলে সীমানা। সাধারণত লোকজন সীমানা হয়ে যায়, সীমানা হয়ে ঘুম হয়ে যায়, কিন্তু আমরা এবার মিরিক হয়ে যাব। পাহাড়ি বাঁকে আমরা দাঁড়িয়েছি, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে আমরা ব্রেকফাস্ট করিনি, কিন্তু আমরা সকালে সেই চায়ের দোকানটায় চা খেয়েছি। এখন এই পাহাড়ি বাঁকে দাঁড়িয়ে এখানে আমরা বাড়ি থেকে আনা ব্রেকফাস্ট করব। বাড়ি থেকে আমরা রুটি মাংস এনেছিলাম, রাতে খাওয়া হয়নি, সেটাই এখন ব্রেকফাস্টে খাবো। একটা অন্যরকম অভিজ্ঞতা হবে আজকে। আমরা খাবারগুলো একটা কাগজে রেখে এই খাদের ধারে রেখে দিয়েছিলাম, যাতে চারপাশটা ময়লা না হয়। কিন্তু দেখুন, যার খাবার তার কপালেই লেখা থাকে। খাবারগুলো অপচয় কিন্তু হলো না, ঠিক তার সদ্গতি হয়ে গেল।
এই যে পাহাড়ের দুদিকে ঢাল বেয়ে চা বাগান দেখা যাচ্ছে, আর চায়ের একটা মিষ্টি গন্ধ আপনারা নাকে পাবেন। আর এই মার্চ এপ্রিল মাসে এলে চারদিক থেকে কত রঙের যে ফুল দেখা যায় তার কোনো ইয়ত্তা নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে বড় বড় সূর্য পাইন বন, ওখানেই আমরা যাব। ওটাই টিমলিং ভিউ পয়েন্ট, আমাদের প্রথম গন্তব্য। মিরিক যাওয়ার পথে এখন রয়েছি আমরা টিমলিং ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা একবার দেখো, চারদিকে শুধু টি স্টেট, আর তার মাঝখানে একটা ভিউ পয়েন্ট ছোট্ট। চারদিকটা দেখো, চারদিকে পুরো টি, চারপাশে 6-7খানা টি স্টেট রয়েছে। দেখুন নিচে দেখো পাহাড়ি বাড়িগুলো, ছোট্ট ছোট্ট খেলনা বাড়ির মতো লাগছে। আর ওই দূর অব্দি আদিগন্ত ভ্যালি, আর ওয়েদারটা ফ্যান্টাস্টিক ওয়েদার। ওই দূরে, ওই যে দূরে দেখুন, ওই যে দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে। আর এই সবকটা টি স্টেট কিন্তু আলাদা আলাদা টি স্টেট। অসাধারণ ওয়েদার, পাজা তুলোর মতো মেঘ, রোদ ঝলমল করছে। পথের দুধারের পাইন গাছের সারি আর ঘন জঙ্গল এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করলো। এই মার্চ এপ্রিল মাসে এই পাহাড়ে আসার কিন্তু একটা মজা আছে। এই মজাটা হচ্ছে এই রং বেরঙের অর্কিড। একটা সময় মানুষ পাহাড়ে আসে শুধু বরফ দেখার জন্য, আর এই সময়টা মানুষ আসে মন মাতানো রঙের খেলা দেখতে। দেখুন কি অসাধারণ না? টিমলিং ভিউ পয়েন্টের মুগ্ধতা নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য গোপালধারা টি স্টেট। আমরা এই চা বাগানের দিকে যতই এগোচ্ছিলাম ততই হাওয়ায় ভেসে আসছিল চায়ের একটা মিষ্টি গন্ধ। এই গোপালধারা টি স্টেটে পৌঁছে মনে হলো সবুজের এক বিশাল গালিচার উপর এসে দাঁড়িয়েছি। অনেক দূরে চা শ্রমিকরা পাতা তুলছিল, আমি কিন্তু কোনোদিন পাতা তোলা দেখিনি। এই গোপালধারা টি স্টেটের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ভিতরে কিন্তু অনেকগুলো ছোট ছোট দোকান আছে, আর এই দোকানে চা পাতা বিক্রি হয়, আপনারা টেস্টও করতে পারেন এবং এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন। মানেভঞ্জন যাওয়ার রাস্তায় আমরা চলে এসেছি এখন গোপালধারা টি স্টেট দেখতে। এই দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা প্রসিদ্ধ টি স্টেট এটা। দেখুন পিছনে যারা চা তুলছে, তারা ওই যে চা তুলছে পিছনে দেখুন। চায়ের যে উপরে দুটো ছোট্ট কুড়ি, সেই ছোট ছোট কুড়িগুলো ওরা তুলছে। এটা খুব দক্ষতার কাজ, দক্ষতার সাথে করতে হয়, সাধারণ লোক কেউ পারবে না। টি স্টেটটা পুরো ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আপনারা কেমন লাগে। আর টি স্টেট এলে এই পিছনে চায়ের দোকান আছে অনেকগুলো, এখানে চা আপনারা টেস্টও করতে পারেন, পিওর দার্জিলিং টি। এবং সাথে এখানকার স্থানীয় চা আছে, এই টি স্টেটেরই চা, যেটা আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আর এই সোনালি পেয়ালায় যখনই চুমুক দিতে হয় তখনই মনে হয় প্রকৃতির সমস্ত স্নিগ্ধতা একটা ফোঁটার মধ্যে যেন বন্দী হয়ে গেছে। ওই যে দূরে গ্রামটা দেখছেন, ওই গ্রামটা কিন্তু নেপালে, আর আমরা যাচ্ছি ভারতের মধ্যে দিয়ে। রাস্তা যেতে যেতে পাইন বনটার সামনে আমরা দাঁড়িয়ে পড়লাম। এটা আমার যতদূর মনে হয় এটা লেপচা জগতের পিছন দিকটা। পাহাড়ি পথের এক বিশেষ আকর্ষণ হলো এই এরকম কুয়াশা ভরা পাইন বনগুলো। এই বনগুলো যেন প্রকৃতির নীরব সাধক, যেখানে উঁচু উঁচু পাইন গাছগুলো আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। যখন কুয়াশায় সেই বনকে আচ্ছন্ন করে, মনে হয় যেন মেঘেরা গাছের ডালে বিশ্রাম নিচ্ছে। কুয়াশায় ভেজা হাওয়া আর পাইন গাছের মিষ্টি গন্ধ এক অদ্ভুত অনুভূতি জাগায়। মানেভঞ্জন যাওয়ার পথে আমরা এখন একটা পাইন ফরেস্টের মধ্যে দাঁড়িয়েছি। তো আপনারা দেখুন পাইন ফরেস্টটা ঠিক কেমন একটা অদ্ভুত ভয়ঙ্কর লাগছে।
উঁচু উঁচু পাইন গাছ, আর মেঘ করে গেছে হঠাৎ করে, মানে প্রকৃতি হঠাৎ করে রূপ পাল্টায়, এরকম জায়গায় না এলে বোঝা যেত না। একটু আগে খুব গরম ছিল, আর কয়েক ঘন্টার মধ্যেই দেখুন গরম আর নেই। তার জায়গায় একটা অদ্ভুত মেঘলা ওয়েদার, আর এখানটায় অদ্ভুত একটা নিস্তব্ধতা রাজ করছে। অদ্ভুত রোমাঞ্চ লাগছে জায়গাটায়। ঘন সবুজ পাইন বনের লম্বা শরীর ভেদ করে যখন হালকা কুয়াশা ভেসে বেড়ায়, তখন এক মায়াবী পরিবেশের সৃষ্টি হচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো রূপকথা রাজ্যে চলে এসেছি, যেখানে গাছেরাও নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলে। এই বনের ভিতরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল যেন সময়ের গতি থেমে গেছে। চারপাশের নিঃশব্দতা শুধু ভেঙে দেয় পাতার মর্মর ধ্বনি অথবা অচেনা কোনো পাখির ডাক। এই দিদির দোকান থেকে আমরা চিকেন মোমো কিনে নিয়েছিলাম, আর এই মহাশয় গুটি সুটি মেরে বসে আছেন। ওই যে মেঘের ওপারে দেখা যাচ্ছে চিত্রে, আমরা এই পাহাড়টা ঘুরে ওই চিত্রেতে যাবো। ওই যে দূরে মেঘ, ওই যে মেঘের ওই পারে হচ্ছে চিত্রে। পাহাড়ি আঁকা বাঁকা পথগুলো যেন এক একটা রহস্যময় জগতের প্রবেশের দরজা খুলে দেয়। প্রত্যেকটা মোড়ে মনে হয় নতুন একটা দিগন্তের হাতছানি, অপ্রত্যাশিত সৌন্দর্যের আনাগোনা। আর দূরে ওই কুয়াশা ঘেরা পাইন বনগুলো যেন স্বপ্নপুরীর মতো দেখায়। ঘন সবুজ পাইন গাছের লম্বা শরীর ভেদ করে যখন হালকা কুয়াশা ভেসে বেড়ায়, তখন এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। পাইন বনের মায়াজাল পেরিয়ে আমরা চলে এলাম আমাদের পরের গন্তব্য মানেভাঞ্জনে। এই রাস্তাটা কিছুটা বন্ধুর ছিল, তবে চারপাশের পাহাড়ি দৃশ্য সেই ক্লান্ত কিন্তু ভুলিয়ে দিয়েছিল। মানেভাঞ্জনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চোখে পড়ল পুরনো ল্যান্ড রোভারের সারি। এই অঞ্চলের এক ঐতিহ্য। এই গাড়িগুলোই সিঙ্গালীলা জাতীয় উদ্যান এবং সান্দাকফু দুর্গম পথে পর্যটকদের নিয়ে যায়। এখানে ম্যাপটা দেখুন, মানেভাঞ্জন থেকে সান্দাকফু অবধি কোন কোন গন্তব্য পড়বে, কোন কোন গ্রামগুলো পড়বে, তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এখন প্রায় 12:30 বাজতে যায়, আর আমরা চলে এসেছি মানেভাঞ্জনে। মানেভাঞ্জনে এখান থেকে আমরা প্রথম দিন থাকবো চিত্রে। মানেভাঞ্জন মানে হচ্ছে দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার। এখানে যেসব ল্যান্ড রোভারগুলো দেখছেন, আমার পিছনে একটা ল্যান্ড রোভার রয়েছে। এই ল্যান্ড রোভারগুলো প্রায় 70 থেকে 80 বছরের পুরনো ল্যান্ড রোভার। সারা পৃথিবীতে 350-400 ল্যান্ড রোভার আছে, তার মধ্যে ওই মানেভাঞ্জনেই প্রায় 70টার মতো ল্যান্ড রোভার রয়েছে। সামনে এখানে বুকিং করতে হয়, বুকিং করে আরেকটু উপরে সিঙ্গালীলা পার্ক যেতে গেলে যে পারমিশন নিতে হয়, সেই পারমিশনটা নিতে হবে আমাদেরকে। বুকিং প্রসিডিওরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু খটোমটো ব্যাপার আছে বুকিংটা। বর্তমানে কি রেট আছে ল্যান্ড রোভার বা বুলেরোর, দু ধরনেরই গাড়ি এখানে চলে, ল্যান্ড রোভার চলে আর বুলেরো চলে। দুটোর কি রেট আছে, রেট চার্ট আপনাদের দেখিয়ে দেবো। এটাই হচ্ছে সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ল্যান্ড রোভার আর বুলেরো দু ধরনের গাড়ি এখানে চলে। যদি একটু কমফোর্টেবলি যেতে হয় তাহলে বুলেরো নেবেন, আর ঐতিহ্যবাহী ল্যান্ড রোভার যদি যান তাহলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আপনাদের হবে, সেটা লাইফ টাইম সঙ্গে থেকে যাবে। আমরা চেষ্টা করবো ল্যান্ড রোভারের যাওয়া। এখান থেকে কিন্তু আপনাদের টংলু, টুমলিং, সান্দাকফু যেখানেই যাবেন সেখানকার পারমিশন কিন্তু এখান থেকে আপনাদের নিতে হবে। নিচে ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা দরকার হলে ফোন করেও বুকিং করতে পারেন। এটা হচ্ছে সিঙ্গালীলা ফরেস্ট পারমিট, আর এখান থেকে আপনাদের নিতে হবে সিঙ্গালীলা ফরেস্টে ঢোকার জন্য পারমিশন। এই যে দেখুন, এই ল্যান্ড রোভার সোজা চলে যাচ্ছে উপরে সান্দাকফুর দিকে। মানেভাঞ্জন থেকে শেষ গাড়ি ছেড়ে দুপুর 2টোয়। তো আপনাদের যদি আপনারা মানেভাঞ্জনে এসে 2টোর মধ্যে না গাড়ি পান, তাহলে কিন্তু আপনাদের মানেভাঞ্জনই সেদিন স্টে করতে হবে। আর মানেভাঞ্জন থেকে চেষ্টা করবেন জল এবং প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে মানেভাঞ্জন থেকে কিনে নিতে, কারণ উপরে যখন উঠে যাবেন সেসব জিনিসের দাম প্রায় ডবল হয়ে যাবে। তো সেটা মাথায় রেখে সব বাকি জিনিসপত্রগুলো নিয়েই উঠবেন। গাড়ি ভাড়ার বিষয়টা হচ্ছে
আমরা যেমন মানেভাঞ্জন থেকে সোজা যাব সান্দাকফু। তো সান্দাকফুর গাড়ি ভাড়া 9,000 টাকা, এবং ড্রাইভারের জন্য যেহেতু আমরা 3 রাত থাকবো, 1 রাত চিত্রে, এক রাত সান্দাকফু, 1 রাত টুমলিং, তাই জন্য ড্রাইভারের জন্য 3 রাত্রে 1,500 টাকা করে আপনাকে এক্সট্রা দিতে হবে। টোটাল 13,500। এই হিসাবেই আপনারা যেখানে যেখানে যাবেন এবং যে রাত্রি থাকবেন সেই হিসাবে আপনাদের ভাড়াটা নির্ধারিত হবে। এবং প্রত্যেকে কিন্তু আধার কার্ডের জেরক্স সঙ্গে রাখবেন। চিত্রে চলে এসেছি আমরা এখন চিত্রে চলে এসেছি, কিন্তু জানি না কি হবে। এপ্রিল মাসে এসেও এই ভয়ঙ্কর কুয়াশা আর মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিকে মেঘের রাজ্য। আমরা থাকবো হচ্ছে হক নেস্ট রিসর্টে, চারদিকে ভ্যালি, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সামনে আমাদের রিসর্ট হক নেস্ট। সামনের পাইন বনগুলো কিছু দেখা যাচ্ছে না, আর গাড়ি আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমরা 3টে রুম পেয়েছি, তো 3টে রুম আপনাদের সঙ্গে একটু রুম ট্যুরটা করে দিই। দেখুন, এইটা হচ্ছে ফার্স্ট রুম। এই রুমটায় 3টে বেড রয়েছে। এই রুমটায় 3টে বেড রয়েছে, মানে 3টে বড় বড় কিং সাইজ বেড, আয়না রয়েছে সুন্দর। একটা টেবিলও রাখা আছে। 3টে বেডে 6 জন শুতে পারবেন, কিন্তু আমরা 3টে বেডে 3 জন শোবো আজকে। এটা বাথরুম। বাথরুমটা কোমোডি আছে, কিন্তু একটু অপরিষ্কার, দেখি পরিষ্কার করাতে হবে। কোমোড সিস্টেম আছে, অসুবিধা নেই। গরম জলের কোনো ব্যবস্থা নেই, কারেন্টই থাকে না সবসময়, গরম জল কি করে থাকবে। ঠিক আছে, চলুন আর একটা রুম, পাশের রুমটা দেখাই। এর পাশেই আছে আর একটা রুম। এই দেখুন, এটা একটা রুম। এটায় 3 জন আরাম করে থাকতে পারবেন। একটা কিং সাইজ বেড, আর একটা ছোট বেড আছে, চেয়ার আছে, আর এই পাশে একটা টেবিল রয়েছে। আর পুরো কাঠের তৈরি রুমটা। বাথরুমটা দেখিয়ে দিই। বাহ, এটা গিজার আছে, কোমোড সিস্টেম আছে, অসুবিধা নেই। আর ভিতরে একটা আয়না আছে, বেসিন আছে। এইটা হচ্ছে হকনেস্ট রেস্টুরেন্টের খাওয়ার জায়গা। তবে এই ব্যালকনির পাশের জায়গাটা কিন্তু অসাধারণ, গোছানো সুন্দর পরিপাটি জায়গাটা, কাঠের ফার্নিশ করা, আর চারদিকে অনেক সুন্দর সুন্দর বই রাখা আছে। কিন্তু আমরা আসতেই বেমরশুমি বৃষ্টি আমাদের স্বাগত জানালো। হকনেস্ট রেস্টুরেন্ট ক্যাফেতে বসে আছি, আর বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ পাচ্ছেন আপনারা। আর সঙ্গে রয়েছে 1 কাপ গরম দার্জিলিং টি। জানি না সান্দাকফু কতটা কি দেখতে পাবো, তবে যখন যে জায়গায় আছি সেই জায়গাটাকে উপভোগ করাই আমাদের উচিত। বা ডিনার করার জন্য এই রুমটা আছে। এই রুমটাও সুন্দর, বেশ পাহাড়ি ম্যান্ডেলা আঁকা আছে চারদিকে, আর একটা গিটারও আছে। আর বাইরে বাইরে মুষলধারায় বৃষ্টি। এই রেস্টুরেন্টে এই মহিলাও কিন্তু যখন ইচ্ছে যাত্রার করে উঠে পড়ে। তো আপনারা গেলে
উনি কিন্তু আপনাদের কোলে উঠে বসতে পারেন। চা খাওয়ার পরেই একটু বাইরে বেরিয়েছিলাম। বৃষ্টি কিন্তু তখনও নিজের ছন্দে পড়ে চলেছে। তারপর শুরু হয়ে গেল দুপুরে লাঞ্চ খাওয়ার পালা। লাঞ্চ কিন্তু এখানে বুফে সিস্টেমে দেওয়া হয়, সুন্দর পরিপাটি করে সবাই দাঁড়িয়ে পরপর খাবারগুলো নিয়ে আপনারা লাঞ্চ করতে পারবেন। ভাত, ডাল, আলু ভাজা, ডিমের তরকারি, চাটনি, পাঁপড়। তবে খাবার কিন্তু এখানে একদম গরম পাবেন, সঙ্গে সঙ্গে বানিয়ে সবাই এখানে পরিবেশন করছেন। এই 2:30-3:45 বাজে এখন। এখন স্নান করে রেডি হলাম, তবে কারেন্ট নেই, যথারীতি কারেন্ট নেই, জল গরম করতে পারলাম না। আর ওয়েদারটা এখন একটু ভালো আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। মানে আমি বলবো এপ্রিল মাসে এসে এরকম দৈব দুর্বিপাক না হলে এই ভয়ঙ্কর বৃষ্টির সম্মুখীন কেউ হয় না। এখনো বৃষ্টি হচ্ছে, আমি খালি বাইরে এসেছি একটু দেখতে। সামনে ওই যে আমাদের পিছনে ওই যে মনেস্ট্রিটা রয়েছে, পিছনে ওই যে পিছনে মনেস্ট্রি রয়েছে, ওখানে ভাবলাম যাবো। ওই যে যা জোরে বৃষ্টি হচ্ছে যাওয়া যাবে না, আবার ঘরে চলে যাচ্ছি। চারদিক জল জমে গেছে, জানি না কি হবে। তবে ওয়েদারটা একটু পরিষ্কার হচ্ছে, ওয়েদারটা একটু পরিষ্কার। দেখুন সামনের দিকটা দেখুন, ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে। তবে এখনো চারদিকটা জল জমে রয়েছে, দেখুন কিরকম জল জমেছে দেখুন, এবং বৃষ্টিটা আবার জোরে নেমে গেল। এই দুই বন্ধুকে কিন্তু আমাদের রুমের পাশেই বেঁধে রাখা হয়েছে, বৃষ্টি থামলেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর এখানে চাইলে আপনারা বনফায়ার করতে পারেন। দূরের পাহাড়গুলো যেন একটার উপর আরেকটা সাজানো রয়েছে, আর পুরো উপত্যকা জুড়ে যেন সবুজের এক গালিচা পেতে রয়েছে। বৃষ্টিটা থামার সাথে সাথেই চারদিকের পরিবেশ পাল্টে গেল। আর এই বৃষ্টি ভেজা পাকডন্ডি পথগুলো দিয়ে যখন গাড়িগুলো ঘুরে ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে গাড়িগুলো যেন দূরের ওই মেঘের মধ্যে মিলিয়ে যাচ্ছে। দেখুন কি অদ্ভুত লাগছে দেখতে। এতক্ষণ বাদে বৃষ্টিটা কমেছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আপনারা দেখুন বৃষ্টি কমে যাওয়ার পরে কেমন লাগছে চারদিকটা। এখন মনেস্ট্রির দিকে যাচ্ছি, এখানে একটা মনেস্ট্রি আছে, মনেস্ট্রিতে যাচ্ছি। এই যে সামনে মনেস্ট্রি আছে একটা, এই মনেস্ট্রিতে যাবো। জীবন যেমন কখনো উতরাই কখনো চড়াই, পাহাড়ও কিন্তু সেরকমই। একটা সময় আসবে যখন মানুষ থাকবে না, সবকিছু ভুলে যাবে মানুষ। কিন্তু যখন এইসব জায়গায় আসবেন, এইসব যত দৃশ্য আছে মনের মনিকটায় ভরে রাখবেন, বুক ভরে নিঃশ্বাস নেবেন, আর যতটা পারবেন মনের মধ্যে রেখে দেবেন। হয়তো একটা সময় ভিডিওটা থাকবে না, আমি থাকবো না, কিন্তু এই সময়টা, এই পাহাড়টা, এই ভ্যালিটা থেকে যাবে। প্রায় 150 বছর পুরনো
এই মঠটির নিজস্ব একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এর স্থাপত্য এবং নির্মাণ শৈলী পুরনো দিনের বৌদ্ধ সংস্কৃতির পরিচয় বহন করে। ধর্মীয় পতাকাগুলি যেন শান্তি, করুণা এবং জ্ঞানের বার্তা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। মেঘ আর কুয়াশা খেলছে, আর তার মধ্যে দিয়ে এই সুন্দর রডোডেনড্রনের জঙ্গল, আর এখান থেকে প্যাগোডাটা একবার দেখুন, কি অসাধারণ লাগছে। এই যে মঠটা এদিকে, অসাধারণ জায়গাটা, অসাধারণ অসাধারণ। মনটা দেখুন খারাপ ছিল, এত বৃষ্টি, মেঘ, কুয়াশা, এলাম এত কষ্ট করে, কিছুই দেখতে পাবো না, কিন্তু ভাগ্য প্রসন্ন, প্রসন্ন বলবো না, সুপ্রসন্ন। স্বয়ং ভগবান বুদ্ধ দুহাত মেলে দিচ্ছেন। মঠের কিন্তু প্রধান আকর্ষণ হলো এই 15 ফুট উঁচু মৈত্রীয় বুদ্ধের মূর্তিটি। এই বিশাল মূর্তিটি দেখে এক বিশেষ অভিজ্ঞতা পর্যটকদের মনে গভীর প্রভাব ফেলে। মঠের গায়ে খোদাই করা রয়েছে বুদ্ধের অনেকগুলো রূপ। হয়তো এগুলো শ্রী বুদ্ধদেবের অনেকগুলো অবতার, আমি জানি না, তবু বৌদ্ধ ভাষায় হয়তো তাদের নাম লেখা আছে। আপনারা যারা জানেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। এতক্ষণ তো আপনারা চিত্রা মনেস্ট্রিটা দেখলেন, কিন্তু আমি এখন চিত্রা মনেস্ট্রির গেটের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আশেপাশে কোনো লোকজন নেই, এবং ঢুকতে দেয় কিনা আমি জানি না, তাই আমি ঢুকছি না। বাইরে থেকে যতটা ভিডিও হয় আপনাদের করে দেখাচ্ছি। চিত্রা মনেস্ট্রি দেখে আমরা চলে এলাম আমাদের রাতের খাবারের জন্য। সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স আমরা অর্ডার দিয়ে খেয়েছিলাম, রাতে ছিল রুটি আর মাংস। পুরো মেনু কার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। রাতের ডিনার করার পর দূরের টিমটিমে আলো জ্বলা দার্জিলিং আর রাতের এই নিস্তব্ধতার সাথে আমাদের প্রথম দিনের জার্নি আমরা শেষ করলাম। পরের পর্বে দেখা হবে সান্দাকফুর পথে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মতামত, অবশ্যই শেয়ার করে দিন বন্ধুদের মাঝখানে। আবার দেখা হবে নতুন একটা ভ্রমণের গল্পে, নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।